মুভির শুরুটা হয় একটা সাধারণ গ্রাম্য পরিবারকে দিয়ে। এই পরিবারে মূলত 3জন মানুষ আছে। আমাদের এই কাহিনীর মেইন হিরো পার্ক ইয়ং, তার মিষ্টি বোন জেনি আর তাদের মা। আসলে পার্কের মা আর বোন জেনি বেশ কিছুদিন ধরে এই শহরেই থাকে এবং মা এখানে একটি চাকরিও করেন। কিন্তু আমাদের হিরো পার্ক এতদিন গ্রামে ছিল। সে এই শহরে একদমই নতুন এসেছে। গ্রামে বড় হওয়ার কারণে পার্ক এই শহরের খবরাখবর বা এখানকার পরিবেশ সম্পর্কে তেমন কিছুই জানে না। শহরে আসার পর পার্কের মা তাকে এখানকার একটা ভয়েস স্কুলে ভর্তি করে দেন, আর তার বোন জেনিও এই শহরের একটি গার্লস স্কুলে পড়াশোনা করে। ভর্তি হওয়ার পর আজ ছিল পার্কের নতুন স্কুলে একদম প্রথম দিন। কিন্তু প্রথম দিনই পার্ক এমন একটা অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয় যা সে কখনো কল্পনাও করেনি। সে যখন স্কুলের দিকে যাচ্ছিল তখন হঠাৎ দেখতে পায় স্কুলের সামনে একটা গলির ভেতর কতগুলো বখাটে ছেলে একটা নিরীহ ছেলেকে ঘিরে ধরে তাকে বুলি করছে এবং তাকে বেদম মারধর করছে। যে ছেলেটা ওখানে মার খাচ্ছিল আর বুলি হচ্ছিল তার নাম হলো জুনসু। আসলে ওই দুষ্ট আর বখাটে ছেলেদের দলটা জোর করে জুনসুর পকেটে থাকা সব টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। গ্রামের শান্ত পরিবেশে বড় হয় পার্ক এই দৃশ্য দেখে একদম থমকে যায়, কারণ গ্রামে তো এমন মারামারি সে কখনোই দেখেনি। তাই এসবের সাথে সে মোটেও পরিচিত ছিল না। যাই হোক, পার্ক যেহেতু এই শহরে একদমই নতুন আর প্রথম দিনে কোনো ঝামেলায় জড়াতে চাইছিল না, তাই সে চুপচাপ ওই জায়গা থেকে কেটে পড়ে এবং স্কুলের দিকে রওনা দেয়। এরপর সে স্কুলে গিয়ে নিজের ক্লাসরুমে ঢোকে এবং একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। কিন্তু ক্লাসে বসার পর পার্ক খেয়াল করে যে একটু আগে গলির ভেতর যে ছেলেটি বুলি হচ্ছিল সে আসলে অন্য কেউ নয়, সে পার্কের ক্লাসেরই ছাত্র, অর্থাৎ জুনসু হলো পার্কের ক্লাসমেট। পার্ক যখন এই কথা ভাবছিল ঠিক তখনই ক্লাসরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে সে বখাটে ছেলের দলটা, যারা একটু আগে জুনসুকে মারছিল। এই ভয়ঙ্কর গ্যাংয়ের লিডারের নাম হলো কিটা। কিটা ক্লাসে ঢুকে সোজা জুনসুর সামনে যায় এবং তাকে হুমকি দিয়ে বলে, তুই যদি আমাদের এই মারামারির কথা কখনো স্কুলের স্যার বা প্রিন্সিপালের কাছে রিপোর্ট করিস তবে তোকে আমি একদম প্রাণে মেরে ফেলবো। বেচারা জুনসু ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে তার কথায় সম্মতি জানায়। তবে পার্কের কাছে সবচেয়ে অবাক করা বিষয় ছিল অন্য একটা জিনিস। কিটা আর তার গ্যাং যখন ক্লাসরুমে ঢুকলো তখন ক্লাসের অন্য কোনো ছাত্র তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছিল না। সবাই ভয়ে বেঞ্চের দিকে মাথা নিচু করে বসেছিল। এর থেকে বোঝা যায় যে এই কিটা গ্যাং পুরো স্কুলে কতটা ভয়ঙ্কর দল হিসেবে পরিচিত। কিন্তু পার্ক তো আর 4-5টা সাধারণ ছেলের মতো ভীতু ছিল না। সে একটু রাগ আর চরম বিস্ময় নিয়ে সরাসরি কিটা আর তার গ্যাংয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে। কিটা গ্যাংয়ের একজন চেলা যার নাম ছিল ফিডাইল, সে পার্কের এই চাহনি দেখে মনে করে পার্ক বোধহয় তাদের এই ডনগিরিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ফিডাইল রেগে পার্কের দিকে এগোতে গেলে কিটা তাকে থামিয়ে দেয়। কিটা স্কুলের প্রথম দিনে কোনো বড় ঝামেলা করতে চায়নি, তাই সে পার্কের সামনে এসে শুধু করা ওয়ার্নিং দিয়ে বলে, তুই যদি এখানে শান্তিতে বেঁচে থাকতে চাস তবে সবসময় মাথা নিচু করে চলবি আর এই জুনসুর মতো দুর্বলদের কখনো সাহায্য করার চেষ্টা করবি না। এই হুমকি দিয়ে কিটা আর তার পুরো গ্যাং সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর জুনসু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং পার্কের দিকে এগিয়ে আসে। সে পার্কে বলে, তুমি যে ওদের দিকে ওভাবে রাগ করে তাকিয়েছিলে সেটা কিন্তু একদমই ঠিক করনি। ওরা খুবই মারাত্মক, পুরো স্কুলে ওদেরই রাজত্ব চলে আর ওদের ব্যাকগ্রাউন্ডে প্রচুর পাওয়ার আছে। জুনসুর কথা শুনে পার্ক একটু ভাবনায় পড়ে যায়। সে জুনসুকে জিজ্ঞেস করে, ওই যে ছেলেটা তোমাকে বুলি করছিল আর হুমকি দিয়ে গেল ওর নামটা যেন কি বললে? জুনসু তখন বলে ওর নাম হলো কিটা, সে এই পুরো গ্যাংয়ের মেইন লিডার। কিন্তু পার্ক যখনই এই কিটা নামটা শুনলো সে একদম আকাশ থেকে পড়ে। তার বুকের ভেতর যেন একটা বড় ধাক্কা লাগে, কারণ এই কিটা আসলে অন্য কেউ নয়, সে হলো পার্কের ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু। ছোটবেলায় তারা একসাথে গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছিল। এরপর কিটা হঠাৎ গ্রাম ছেড়ে শহরে চলে আসে, যার কারণে পার্কের সাথে তার আর কোনো যোগাযোগ বা কথাবার্তা ছিল না। পার্ক ভাবতেও পারেনি যে তার ছোটবেলার সেই সহজ সরল বন্ধুটা শহরে এসে এমন একটা ভয়ঙ্কর সাইকো গ্যাংস্টার হয়ে যাবে। তবে পার্ক এই বিষয়ে জুনসুকে আর কিছুই বলে না, পুরো ব্যাপারটা নিজের মনের ভেতরে চেপে রাখে। সেদিনের মতো স্কুলের সব ক্লাস শেষ হয়ে যাওয়ার পর পার্ক বাড়ি ফেরার জন্য স্কুল থেকে বের হয়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পার্কের নজরে পড়ে একটা বক্সিং ট্রেনিং সেন্টার। ছোটবেলা থেকে বক্সিং খেলার প্রতি পার্কের একটা অন্যরকম টান আর প্রচন্ড আগ্রহ ছিল, তাই চোখের সামনে প্রফেশনাল বক্সিং রিং দেখে সে নিজের কৌতূহল আর সামলাতে পারে না। সে গুটি গুটি পায়ে ওই জিমের ভেতরে ঢুকে পড়ে এবং জিমের মালিক বা ট্রেনারের পারমিশন ছাড়াই
সেখানকার পাঞ্চিং ব্যাগ আর বক্সিং এর জিনিসপত্রগুলো নিজের মতো করে ব্যবহার করতে শুরু করে। ঠিক ওই সময় সে বক্সিং সেন্টারে ওনার অর্থাৎ মালিক সেখানে চলে আসেন। সে পার্ককে ওভাবে প্র্যাকটিস করতে দেখে গম্ভীর গলায় বলে, এই যে ভাই, কে তুমি? কার পারমিশন নিয়ে তুমি আমার জিমের এই দামি জিনিসগুলোতে হাত দিয়েছ? এটা কিন্তু তোমার একদমই উচিত হয়নি। পার্ক তখন বিনয়ের সাথে বলে, আসলে আমি এই শহরে একদমই নতুন এসেছি। বক্সিং শেখার প্রতি আমার অনেক আগে থেকে প্রচন্ড আগ্রহ, তাই কৌতূহল সামলাতে না পেরে ভেতরে ঢুকে পড়েছি। আমি এখানে বক্সিং শিখতে চাই। পার্কের এই আগ্রহ আর সততা দেখে ট্রেনারের মন একটু গলে যায়। সে পার্কের দিকে একটা ভর্তি হওয়ার ফর্ম বাড়ি দিয়ে বলে, ঠিক আছে, এই ফর্মটা নিয়ে নাও। এটা ভালো করে পূরণ করে কাল সকালে এসে জয়েন করো। কিন্তু পার্কের বক্সিং শেখার এতটাই জোশ আর আগ্রহ ছিল যে সে ট্রেনারকে রিকোয়েস্ট করে বলে, আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি আজ থেকে এখানে প্র্যাকটিস শুরু করতে চাই। পার্কের এমন জেদ দেখে ট্রেনার আর তাকে না করতে পারে না। সে হাসি মুখে রাজি হয়ে যায় এবং সেদিন থেকে পার্কে বক্সিং এর বেসিক সব টেকনিক আর পাঞ্চ করা শেখাতে শুরু করে। প্রথম দিনই পার্ক অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে। সবশেষে প্র্যাকটিস শেষ হলে পার্ক একদম ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু এই বক্সিং জিমের চক্করে পার্কের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। সে যখন নিজের বাসায় এসে পৌঁছায় তখন ঘড়িতে তাকিয়ে দেখতে পায় রাত ঠিক 12টা বাজে। বাসায় ঢুকি পার্ক হঠাৎ খেয়াল করে যে তার ছোট বোন জেনি এখনো বাসায় ফেরেনি। জেনির রুম পুরো ফাঁকা পড়ে আছে। যেহেতু পার্কের মা রাতে ডিউটিতে চলে যান, তাই জেনি যে এখন বাড়িতে ফেরেননি এই বিষয়টা হয়তো মা নিজেও জানেন না। আজ প্রথম দিনই এই শহর সম্পর্কে পার্ক অনেক খারাপ আর নেতিবাচক জিনিসগুলো জেনে ফেলেছে। সে নিজের চোখে দেখেছে এখানকার ছেলেরা কতটা বিপজ্জনক আর বখাটে হতে পারে। তাই মাঝরাতে বোনকে বাসায় না দেখে পার্কের মনের ভেতর একটা অচেনা ভয় আর ভীষণ চিন্তা হতে শুরু করে। পার্ক আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পকেট থেকে ফোনটা বের করে তার বোনকে কল দেয়। ওদিকে জেনে কিন্তু কোনো বিপদে পড়েনি। সে এ সময় একটা জমকালো নাইট পার্টিতে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করছিল। চারদিকের বিকট আওয়াজের মধ্যে যখন পার্কের ফোনটা আসে, জেনি ফোনটা রিসিভ করে বেশ ক্যাজুয়াল টোনে পার্কে বলে, ভাইয়া তুমি চিন্তা করো না, আমি আমার বন্ধুদের সাথে একটা পার্টিতে আছি, আমার বাসায় ফিরতে আজ একটু লেট হবে। এই বলে জেনি ওপাশ থেকে ফোনটা কেটে দেয়। কিন্তু পার্কের মন কিছুতেই শান্ত হচ্ছিল না। তার মনে হচ্ছিল এই শহরের রাতের অন্ধকার কোনোভাবে নিরাপদ হতে পারে না। জেনি নাইট ক্লাবে গিয়েছে জানতে পেরে পার্কের চিন্তা আরো দ্বিগুণ হয়ে যায়। এই শহরে রাতের পরিবেশ মোটেও নিরাপদ নয়। তাই পার্ক আর ঘরে বসে থাকতে পারে না। সে মাঝরাতেই তার বোনকে খুঁজতে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্ক দেখতে পায় একটা জায়গায় কিটা তার বন্ধুদের সাথে বসে মদ খাচ্ছে আর উচ্চস্বরে হাসাহাসি করছে। পার্ক যখন তাদের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে একটু থমকে দাঁড়ায়। পার্ককে দেখে কিটা জিজ্ঞেস করে, এই ছেলে তোর নাম কি রে? পার্ক তখন একদমই না ঘাবড়ে গিয়ে নিজের পুরো নামটা বলে দেয়। আর পার্ক ইয়ং নামটা শোনা মাত্রই কিটা চমকে ওঠে এবং বুঝতে পারে এটা তো অন্য কেউ নয়, তার সে ছোটবেলার গ্রামের বন্ধু পার্ক। তখন তারা সবাই মিলে পার্কে জোর করে সেখানে বসায় এবং তাদের সাথে ড্রিঙ্কস করার জন্য খুব জোরাজুরি করে। কিন্তু পার্কের নীতি ও আদর্শ ছিল একদম শক্ত। সে কোনো মতেই ড্রিঙ্কস করতে রাজি হয় না। এরপর কিটা তার বখাটে বন্ধুদের কাছে পার্কের পরিচয় দিতে শুরু করে। কিন্তু কিটা যেভাবে পার্কের কথা বলছিল তার বেশিরভাগই ছিল মূলত উপহাস বা ব্যঙ্গাত্মক। অর্থাৎ এখানেও কিটা তার পুরনো বন্ধুর সাথে এক ধরনের বুলি করছিল। একসময় কিটা সব সীমা পার করে পার্কের মৃত বাবাকে নিয়ে খুব নোংরা মজা করতে শুরু করে। এতে করে পার্কের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর সেখানে এক সেকেন্ডও বসে না থেকে রেগে মেগে ওখান থেকে উঠে চলে আসে। এরপর পার্ক আবারও তার বোনকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একসময় সে দেখতে পায় তার বোন রাস্তার এক কোণায় একটা ছেলের সাথে গল্প করছে। এটা দেখা মাত্রই পার্কের মাথা গরম হয়ে যায় এবং সে জেনিকে এখনই বাড়ি ফেরার করার নির্দেশ দেয়। জেনির মনে মনে মোটেও ইচ্ছে ছিল না, তবুও ভাইয়ের এমন রাগের চেহারা দেখে সে ভয় পেয়ে যায়। জেনি তখন ওই ছেলেটিকে বলে, তুমি প্লিজ আজ যাও, আমার এই ভাইটা খুব স্ট্রিক্ট আর মাত্র গ্রাম থেকে এসেছে, সবকিছুতেই বড্ড কড়াকড়ি করে, ওর নতুন তো তাই আমাকে এখন যেতেই হবে। এই বলে জেনি নিজের বয়ফ্রেন্ডকে বিদায় জানিয়ে পার্কের সাথে বাড়িতে ফিরে আসে। এর পরের দৃশ্যে দেখা যায় পার্ক আর জুনসুর মাঝে এখন খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একদিন পার্ক পড়াশোনার জন্য জুনসুকে নিজের বাসায় নিয়ে আসে। তারা দুজন মিলে একসাথে গ্রুপ স্টাডি করে। আসলে পার্ক গ্রামের ছেলে হওয়ায় অঙ্কের দিকে একটু কাঁচা ছিল আর জুনসু ছিল পড়াশোনায় খুবই তুখোড় ও ভালো ছাত্র। তাই পার্ক নিজের খামতি পূরণ করতে মাঝে মাঝে জুনসুর কাছ থেকে অঙ্কের সাহায্য নিত। ওদিকে কিটা গ্যাং কিন্তু তাদের স্বভাব একদমই বদলায়নি। তারা আগের মতো স্কুলের দুর্বল স্টুডেন্টদের বুলি করত, তাদের থেকে টাকা ছিনতাই করে রাতের নাইট ক্লাবে গিয়ে পার্টি করত। এমনই এক রাতে কিটা আর তার বন্ধুরা মিলে একটা ক্লাবে পার্টি করছিল।
ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় তাদের সিনিয়র ব্যাচের আরেকটা গ্যাং, যার লিডার ছিল টাকমাতার এক ছেলে। তার নাম গিল। এই গিল ছিল কিটার চেয়ে 10 গুণ ভয়ঙ্কর, যাকে এই কিটা গ্যাং স্বয়ং বাঘের মতো ভয় পেত। গিল সেই পার্টিতে ঢুকে একদম দাদাগিরি শুরু করে দেয়। সে কিটার গার্লফ্রেন্ড এবং কিটা গ্যাংয়ের অন্যান্য ছেলেদের গার্লফ্রেন্ডদের সাথে সবার সামনে খুব অশ্লীল আচরণ করতে শুরু করে। গিলের চেলারা নানাভাবে মেয়েগুলোকে উত্ত্যক্ত করতে শুরু করে। নিজের চোখের সামনে নিজের গার্লফ্রেন্ডের এমন অপমান আর হ্যারাসমেন্ট দেখেও কিটা আর তার গ্যাং একদম মুখ বুজে চুপচাপ দাঁড়িয়ে ছিল, কারণ গিলের মতো বড় ডনের উপরে কথা বলার সাহস তাদের ছিল না। এর পরের সিনে দেখা যায় পার্ক কিন্তু বসে নেই। সে প্রতিদিন নিয়ম করে সে বক্সিং ট্রেনিং সেন্টারে চলে যায় এবং সেখানে জানপ্রাণ দিয়ে কঠোর প্র্যাকটিস করে। নিজের ইচ্ছা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সে খুব দ্রুত নিজে বক্সিং এর অনেক অ্যাডভান্স ফাইটিং টেকনিক শিখে ফেলে। এর পরের দৃশ্যে আমাদের আবার ক্লাসরুমের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় কিটা গ্যাং ক্লাসের ভেতরে জুনসুকে একা পেয়ে আবার গ্রুপ বুলি করছে এবং মারধর করে জুনসুর পকেটে থাকা সব টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। কিন্তু এবার এই অন্যায় দেখে পার্ক আর চুপচাপ বসে থাকতে পারে না। সে নিজের বেঞ্চ থেকে উঠে রাগী গলায় বলে, এটা কিন্তু তোমরা একদম ভুল করছো। আজকের পর থেকে ওর সাথে এমন কাজ একদমই করবে না। পার্কের মুখে এমন কথা শুনে কিটা গ্যাংয়ের চেলারা বেশ উত্তেজিত হয়ে যায়। তারা পার্ককে উচিত শিক্ষা দেওয়ার জন্য হিংস্রভাবে এগিয়ে আসে। তবে পার্ক তো এখন আর আগের মতো সাধারণ গ্রামের ছেলে নেই। সে এখন একজন ট্রেন্ড বক্সার। সে এক অভিজ্ঞ প্রফেশনাল ফাইটের মাধ্যমে এক হাতি এক একে কিটার সব চেলাচামুন্ডদের ধুলাই করে স্কুল থেকে ভাগিয়ে দেয়। পার্কের এই শক্তির সাথে ক্লাসের কেউ কোনোভাবেই পেরে উঠছিল না। অবস্থা বেগতিক দেখে ফিডাইল আর তার বাকি বন্ধুরা কোনো মতে যান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই পুরো মারামারির দৃশ্যটা কিটা নিজের ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিল। সবাই পালিয়ে যাওয়ার পর সেখানে কিটা আসে। কিটা পার্কের দিকে তাকিয়ে হেসে বলে, ভালোই তো দেখছি হাত পা চালানো আর মারামারি শিখে গেছিস, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ভুলেও কখনো আমার পাল্লায় পড়তে আসিস না, না হলে তোর এই জ্যান্ত জানটাই আমি আর রাখবো না। এই কড়া হুমকি দিয়ে কিটা স্কুলের ছাদে চলে যায়। ছাদে গিয়ে সে তার মারখা গ্যাংয়ের সদস্যদের উপরে প্রচন্ড রাগ করে এবং সবাইকে খুব বকাঝকা করে। তখন ফিডেল রেগে কিটাকে বলে, বস, ওই পার্ক আমাদের খুব অপমান করেছে। যেভাবে হোক আমাদের সবাইকে মিলে পার্কে এবার খতম করতে হবে। এদিকে স্কুলের ভেতর পার্কের আরো দুটি নতুন বন্ধু জুটে যায়। তাদের নাম হলো হাকসু আর শাও। এই দুজনও স্কুলের ভকাটে ছেলেদের উপরে ভেতরে ভেতরে খুব ক্ষিপ্ত ছিল। এর মাঝে তারা তিনজন মিলে একসাথে দুপুরের খাবার খেতে যায়। লাঞ্চ শেষ করে তারা চলে যায় পার্কের সে বক্সিং জিমে। সেখানে বসে তারা তিনজন হালকা ড্রিঙ্ক করে এবং নিজেদের মনের সব জমানো কথা একে অপরকে শেয়ার করতে শুরু করে। আর এই আড্ডার মাঝে স্পষ্ট বোঝা যায় যে তারা তিনজনে এই কিটার অত্যাচার আর ডনগিরির প্রতি মারাত্মক বিরক্ত। নিজের দুঃখের কথা শেয়ার করতে করতে ধীরে ধীরে তারা তিনজন খুব ক্লোজ ও ভালো বন্ধুতে পরিণত হয়। এর পরের সিনে দেখা যায় স্কুলের সেই ভয়ঙ্কর গিল গ্যাং এবার ছাদে গিয়ে কিটা গ্যাংকে ধরেছে। তারা কিটা আর তার বন্ধুদের খুব নির্মমভাবে শাস্তি দেয়, কারণ কিটা গ্যাং এবার ছাত্রদের বুলি করে গিলের হাতে পর্যাপ্ত পরিমাণ চাঁদার টাকা তুলে দিতে পারেনি। আসলে কিটা গ্যাংয়ের আসল সিনিয়র বা গডফাদার হলো এই গিল। গিল যা বলবে কিটাদের সেটাই করতে হবে। তাই কিটা গ্যাং সবসময় গিলের হাতের পুতুল হয়ে চলতো আর তাদের সব কথা মেনে চলতো। ওদিকে রাত হয়ে গেলে পার্ক যখন স্কুল থেকে নিজের বাড়ি ফিরে আসছিল, তখন সে দূর থেকে লক্ষ্য করে তার মা যে দোকানে কাজ করেন সেটার সামনে বেশ ভিড় পড়েছে। সে তার মায়ের শপের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভেতরে তাকাতেই তার চোখ তো কপালে উঠে যায়। সে দেখে দোকানের ভেতরে দুজন মাতাল ব্যক্তি তার মাকে জোর করে মদ খাওয়াচ্ছে এবং তাকে নানাভাবে নোংরা ইঙ্গিত আর হ্যারাস করছে। নিজের চোখের সামনে মায়ের এই অপমান আর হেনস্থা দেখে পার্কের ভেতরে রাগ একদম মাথায় চড়ে যায়। তার হাত দুটো কাঁপতে শুরু করে। সে আর এক সেকেন্ডও দেরি না করে মায়ের ইজ্জত বাঁচাতে দোকানের দিকে যাচ্ছিল। নিজের মায়ের এমন অপমান দেখে পার্কের রক্ত গরম হয়ে গেল। হঠাৎ কিছু একটা ভেবে সে দরজার সামনে থমকে যায়। সে সেখানে না ঢুকে নিজের রাগ চেপে রেখে ওখান থেকে চুপচাপ চলে আসে। আসলে এর পেছনে একটা বড় কারণ ছিল। পার্ক তার মাকে অনেক আগেই একটা শক্ত প্রমিস দিয়েছিল যে সে শহরে গিয়ে কখনো কারোর সাথে কোনো মারামারি বা ঝামেলায় জড়াবে না। মায়ের দেওয়া এই কথার মান রাখতেই পার্ক আজ এত বড় অন্যায় দেখেও নিজেকে কোনো মতে কন্ট্রোল করে ওখান থেকে চলে যায়। এরপর সে মন খারাপ করে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ তার নজরে পড়ে কিটা গ্যাংয়ের সে ফিডাইলের গার্লফ্রেন্ডকে রাস্তার মোড়ে একটা সিনিয়র ছেলে খুব জোর জবরদস্তি করছে। ছেলেটি চেয়েছিল মেয়েটি যেন তার সাথে একটা হোটেলে গিয়ে রাত কাটায়, কিন্তু মেয়েটা কিছুতেই রাজি হয় না।
পার্ক দূর থেকে এই পুরো বিষয়টা দেখলেও মায়ের প্রমিসের কথা ভেবে এবারও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই মেয়েটি মোটেও দুর্বল ছিল না। সে সুযোগ বুঝে ওই সিনিয়র ছেলেটার দুই পায়ের মাঝখানে সজোরে একটা কিক মারে। লাথি খেয়ে ছেলেটি যখন রাস্তায় মাটিতে পড়ে যায়, মেয়েটি সেই সুযোগে ওখান থেকে দৌড়ে পার্কের কাছে চলে আসে। মেয়েটি পার্কে একটু ক্ষোভের সাথে বলে, তুমি কেমন ছেলে? তুমি তো একজন ছেলে। নিজের চোখের সামনে একটা মেয়ের সাথে এমন হতে দেখো তুমি আমাকে বাঁচাতে এগিয়ে আসলে না কেন? কিন্তু পার্ক তাকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, একটু সামনে এগোতে পার্কের চোখের সামনে আরেকটা দৃশ্য পড়ে, যা দেখে সে আর নিজের উপর কোনো কন্ট্রোল রাখতে পারে না। সে দেখে তার নিজের ছোট বোন জেনিকে একটা ছেলে খুব আজে বাজে কথা বলছে এবং তাকে মারধর করছে। নিজের বোনের গায়ে অন্য একটা ছেলে হাত তুলছে। এটা দেখার পর পার্ক মায়ের প্রমিসের কথা ভুলে যায়। সে ওই ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে মারতে মাটিতে শুয়ে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো, জেনি উল্টো পার্কের উপরই প্রচন্ড চিৎকার করে। জেনি রেগে গিয়ে বলে, তুমি ওকে কেন মারলে? ও আমার বয়ফ্রেন্ড। আজ থেকে ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, ওকে তুমি একটা কথাও বলবে না। বোনের মুখে এমন কথা শুনে পার্ক একদম স্তব্ধ হয়ে যায়। জেনি তার সেই বয়ফ্রেন্ডকে নিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দিনগুলোতে দেখা যায় কিটা গ্যাং আগের মতো স্কুলের অন্য ছেলেদের বুলি করে বেড়াচ্ছে আর তাদের উপরে অত্যাচার করছে। ওদিকে পার্ক তার বোনের বয়ফ্রেন্ডের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আসলে জেনির ওই বয়ফ্রেন্ড অন্য একটা পাশের স্কুলের ছাত্র, আর সেও ভালো কোনো ছেলে নয়। সেও নিজের স্কুলের অন্য ছেলেদের বুলি আর মারধর করে, অর্থাৎ সে নিজেও একটা গ্যাংস্টার। একদিন স্কুলের ছুটির পর পার্ক রাস্তা দিয়ে একা একা হেঁটে বাড়ি ফিরছিল। ঠিক তখনই পার্কের সামনে কিটার গার্লফ্রেন্ড হাইজিন এসে দাঁড়ায়। হাইজিন বেশ মিষ্টি করে পার্কের সাথে কথা বলতে শুরু করে এবং তার একটা খুব সুন্দর মেয়েফ্রেন্ডের কথা জানায়, যে নাকি পার্কের সাথে ডেট করতে চায়। কিন্তু পার্ক এসবের মধ্যে জড়াতে চায়নি, তাই সে হাইজিনের মুখের উপরে সরাসরি না করে দেয়। ঠিক এই সময় কাকতালীয়ভাবে কিটা দূর থেকে তাদের দুজনকে একসাথে দাঁড়িয়ে কথা বলতে দেখতে পায়। কিটার মনে মারাত্মক সন্দেহ আর হিংসা দানা বাঁধে। সে এসে সবার সামনে হাইজিনকে নিজের দিকে টেনে নেয় এবং সবার সামনে তাকে কিস করে। এই নোংরা কাজের মাধ্যমে কিটা মূলত পার্কে একটা হুমকি দিচ্ছিল যে, হাইজিন আমার গার্লফ্রেন্ড, এর উপরে নজর দিলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। এর পরের দিন সকালে পার্ক যখন প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল, তখন রাস্তার এক নিঝুম জায়গায় আচমকা কয়েকজন ছেলে লাঠিসোঁটা নিয়ে পার্কের উপরে অতর্কিত আক্রমণ করে। তারা সবাই মিলে পার্ককে মারতে শুরু করে। আসলে এরা অন্য কেউ ছিল না, এরা ছিল পার্কের বোনের বয়ফ্রেন্ডের গ্যাংয়ের সদস্য। তারা তাদের লিডারকে মারার বদলা নিতেই আজ পার্ককে একা পেয়ে ফাঁদে ফেলেছে। পার্ক একা এতগুলো ছেলের সাথে কিছুতেই পেরে উঠছিল না। তবে ঠিক তখনই ভাগ্য ভালো যে পার্কের বিপদের কথা জানতে পেরে সেখানে তার দুই বন্ধু হাকসু আর শাও এসে হাজির হয়। তাদের দুজনকে পাশে পেয়ে পার্কের ভেতরে বক্সারূপ আবার জেগে ওঠে। তারা তিনজন মিলে ওই পাশের স্কুলের বকাটে গ্যাংটাকে এতটাই ধোলাই দেয় যে তারা বাপের নামে ভুলে যায়। তবে এই ঝামেলা শেষ করে আসার পর পার্ক, হাকসু আর শাও তিনজনই খুব ভালো করে বুঝতে পারে যে সামনের পরিস্থিতি আরো অনেক বেশি খারাপ আর ভয়ঙ্কর হতে চলেছে। পাশে স্কুলের ওই ডনরা এই অপমান সহজে হজম করবে না। তাই পার্ক নিজেকে আরো শক্তিশালী করতে বক্সিং জিমে গিয়ে দিনরাত কঠোর প্র্যাকটিস আর ট্রেনিং করতে শুরু করে। এদিকে তার দুই বন্ধু শাও আর হাকসু যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নেয়। কিছুদিন পর তারা তিনজন মিলে একটা সুন্দর কফি শপে বসে কফি খাচ্ছিল। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় কিটার। কিটা কফি শপে ঢুকে পার্কের উপরে রাগ ছাড়তে শুরু করে, কারণ পার্কের এই বীরত্ব আর মারামারির বাহাদুরি এখন পুরো এলাকার সব জায়গায় শোনা যাচ্ছে। কিটা বলে, তুই পাশের স্কুলের যে গ্যাংটাকে মেরেছিস তারা এই এলাকার সবচেয়ে বিপজ্জনক গ্যাং। তুই তাদের সাথে পাঙ্গা নিয়ে খুব বড় ভুল করেছিস। কিটার এমন দাদাগিরি দেখে এবার হাকসু নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং কিটার সাথে তর্ক করতে শুরু করে, কারণ পার্কের মতো একজন ফাইটারকে সাথে পেয়ে তাদের মনের সাহস এখন আকাশ ছুঁয়েছে। পার্ক মাঝখান থেকে বুঝতে পারে যে কফি শপের ভেতর মারামারি করাটা ঠিক হবে না। সে কোনো গোলমাল বা ঝামেলা করতে চায়নি, তাই সে নিজের বন্ধুদের শান্ত করে কফি শপ থেকে বাইরে বেরিয়ে আসে। কফি শপ থেকে বের হওয়ার পর তারা তিনজন মিলে একটা মাস্টার প্ল্যান তৈরি করে কিভাবে কিটাকে উচিত শিক্ষা দেওয়া যায়। এ সময় হাকসু উত্তেজিত হয়ে বলে, তুমি শুধু একবার বলো, আমরা সবাই মিলে এই কিটাকে মাঝ রাস্তায় পিটিয়ে একদম ঠিক করে দেব। কিন্তু পার্ক এই প্ল্যান শুনে কোনো মন্তব্য করে না, সে একদম চুপচাপ থাকে। একসময় সে কোনো কথা না বলে ওখান থেকে উঠে হাঁটা শুরু করে। পার্ক যখন একাকা রাস্তা দিয়ে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তখন হঠাৎ পেছন থেকে কিটার গার্লফ্রেন্ড আবার পার্কের সামনে এসে হাজির হয়। হাইজিন পার্কের দিকে তাকিয়ে মিষ্টি করে বলে, আজকের রাতটা খুব সুন্দর।
চলো আমরা কোথাও একসাথে ডিনারে যাই। পার্ক এবার আর না করতে পারে না। এরপর তারা দুজন মিলে একটা চমৎকার রেস্তোরাঁয় গিয়ে ডিনার করে। সেখানে তারা একসাথে খুব সুন্দর সময় কাটায়, নিজেদের জীবনের গল্প করে আর অনেক আড্ডা দেয়। আড্ডা শেষ করে রেস্তোরাঁ থেকে যখন বের হয় তখন চারদিকে একদম নিঝুম আর অন্ধকার হয়ে গিয়েছিল। হাইজিন তখন কিছুটা ভয় নাটক করে পার্কের হাত ধরে বলে, চারদিক বড্ড অন্ধকার, আমার একা একা বাড়ি ফিরতে খুব ভয় করছে। প্লিজ তুমি কি আমাকে আমার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? পার্কও একজন ভদ্র ছেলের মতো হাইজিনের এই রিকোয়েস্ট ফেলতে পারে না। সে হাইজিনকে তার বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য রওনা দেয়। রাস্তার অন্ধকার আর নির্জনতার সুযোগ নিয়ে হাইজিন বারবার পার্কের কাছাকাছি আসছিল এবং আলতো করে পার্কের হাতটা ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে একসময় তারা হাইজিনের বাসার সামনে চলে আসে। হাইজিন আর নিজের মনের কথা চেপে রাখতে পারে না। সে পার্কের চোখের দিকে তাকিয়ে বলে দেয় যে সে পার্ককে ভীষণ ভালোবাসে। কিন্তু হাইজিনের মুখে এমন ভালোবাসার কথা শুনেও পার্ক একদম চুপ ছিল। সে কোনো উত্তরই দেয় না। পার্কে এভাবে চুপ থাকতে দেখে হাইজিন হুট করে পার্কের গালে একটা মিষ্টি চুমু দিয়ে দেয়। এরপর সে লজ্জায় তাড়াহুড়ো করে নিজের বাসার ভেতরে চলে যায়। পার্ক ও কিছুটা অবাক হয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু পার্ক যখন নিজের বাড়ির কাছাকাছি এসে পৌঁছায় তখন তার মায়ের দোকানের সামনে আসতেই আবার সে পুরনো নোংরা দৃশ্যটা তার চোখে পড়ে। সে দেখে সেই মাতাল বদমাশ লোকটা আবার তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করছে। এর আগের বার মায়ের প্রমিসের কথা ভেবে পার্ক নিজেকে আটকে রেখেছিল, কিন্তু আজ নিজের মায়ের উপর বারবার এমন অত্যাচার হতে দেখে তার ভেতরে সব ধৈর্যের বাঁধ ভেঙে যায়। পার্ক এবার আর ভেতরে গিয়ে ঝামেলা না করে বুদ্ধি খাটিয়ে দোকানের বাইরে অন্ধকারের মধ্যে ওই লোকটার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর ওই লোকটা যখন মাতাল অবস্থায় দোকান থেকে বাইরে বেরিয়ে আসে, পার্ক বাঘের মতো ওর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মায়ের দেওয়া প্রমিস ভুলে সে ওই লোকটাকে রাস্তায় ফেলে ভীষণ মারধর করতে শুরু করে। লোকটা ব্যথায় চিৎকার করলেও পার্ক আজ কোনো দয়াই দেখায় না। নিজের মায়ের অপমানের বদলা নিয়ে পার্ক সেখান থেকে চলে আসে। এর পরের দিন সকালে ঘটে এক বিশাল বিস্ফোরক। হাইজিন স্কুলে গিয়ে সবার সামনে কিটার সাথে নিজের সম্পর্ক শেষ করে, অর্থাৎ ব্রেকআপ করে ফেলে। নিজের গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে এটা দেখার পর কিটার অহংকার মারাত্মক আঘাত লাগে এবং সে রাগে পুরো সাইকো হয়ে যায়। কিন্তু সে পার্কের ফাইটিং স্কিলকে ভয় পেত, তাই সে তার সব রাগ গিয়ে ঝাড়ে পার্কের অন্য দুই বন্ধুর উপর। কিটা তার পুরো গ্যাং নিয়ে হাকসু আর শাওকে একা পেয়ে চারদিক থেকে ঘিরে ধরে এবং মারধর করতে শুরু করে, কারণ তারা ছিল পার্কের সবচেয়ে কাছের বন্ধু। একদম বিধ্বস্ত, রক্তাক্ত আর ভাঙা শরীর নিয়ে হাকসু শাও কোনো মতে হেঁটে পার্কের সামনে এসে দাঁড়ায়। বন্ধুদের এমন মারাত্মক অবস্থা দেখে পার্কের বুকটা তো কেঁপে ওঠে। সে চমকে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের এই অবস্থা কে করেছে? কি হয়েছে তোমাদের সাথে? হাকসু তখন পার্ককে বলে, ওই কিটা আর তার গ্যাং আমাদের দুজনকে একা পেয়ে কাপুরুষের মতো এভাবে মেরেছে। এত কিছুর পর কি তুমি চুপ করে বসে থাকবে? আমাদের কি কোনো বিচার হবে না? হাকসুর এই কথা রেশ কাটতে না কাটতেই তাদের কাছে আরো একটা ভয়ঙ্কর খবর আসে। তারা জানতে পারে যে তাদের অন্য আরেকজন বন্ধু জুনসুকে কিটা গ্যাং এতটা নির্মমভাবে পিটিয়েছে। জুনসু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং তাকে ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর পাওয়া মাত্রই পার্ক, হাকসু আর শাও এক মুহূর্ত দেরি না করে সরাসরি হসপিটালে ছুটে যায়। সেখানে আইসিইউর বেডে জুনসুকে অজ্ঞান অবস্থায় দেখে পার্কের ভেতরে শান্ত ছেলেটা এক নিমেষে উধাও হয়ে যায়। তার চোখ দুটো রাগে একদম লাল হয়ে ওঠে আর সে মনে মনে ঠিক করে নেয় যে এই অন্যায়ের শেষ সে আজ করেই ছাড়বে। হসপিটাল থেকে বের হয়ে তারা তিনজন কিটা গ্যাংয়ের আস্তানায় গিয়ে হানা দেয়। সেখানে কিটা আর তার গ্যাং এদের তিনজনকে দেখে হাসাহাসি করতে নিলেই পার্ক এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি ফ্লাইং কিক মেরে কিটার মুখে পাঁচ বসিয়ে দেয়। এরপর সেখানে শুরু হয় এই মুভির সবচেয়ে চরম লেভেলের মারামারি। পার্ক তারা প্রফেশনাল বক্সিং এর এক একটা মরণ কামড় পাঁচ কিটা গ্যাংয়ের উপরে মারছিল। বখাটের ছেলেগুলো পালানোর পথ খুঁজে পাচ্ছিল না। হাকসু আর শাও ওদের উপর হওয়া অত্যাচারে বদলা নিতে জান প্রাণ দিয়ে কিটার চেলাদের হাড়গোড় ভেঙে দেয়। আর পার্ক একাই কিটাকে মাটিতে ফেলে এমন মার মারে কিটার নিজের বাপের নাম পর্যন্ত ভুলে যায়। কিটা গ্যাংয়ের প্রতিটি ছেলেকে তারা এমনভাবে পিটিয়েছে যা তারা জীবনেও ভুলবে না। সবাইকে একদম আত্মারা বানিয়ে তারা রাস্তায় ফেলে ওখান থেকে চলে আসে। এই মারের পর কিটা গ্যাংয়ের পুরো দাদাগিরি এক ঝটকায় মাটির সাথে মিশে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ক্লাসরুম ও করিডোরের ভেতরে পার্ক, হাকসু আর শাও খুব মনের আনন্দে হাসাহাসি করছে, কারণ তারা এখন আর সাধারণ কোনো ছাত্র নয়। তারা এখন এই পুরো স্কুলের আসল হিরো বা রিয়েল ডন। কিটা গ্যাংয়ের সেই ভয়ঙ্কর রাজত্ব এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন স্কুলের আর কোনো সাধারণ ছাত্র কিটা বা তার বন্ধুদের এক ফোঁটাও ভয় পায় না, বরং স্কুলের ছোট বড় সব ছেলে মেয়ে এখন আমাদের হিরো পার্কের চরম ফ্যান হয়ে গেছে। তবে গল্পের টুইস্ট কিন্তু এখানে শেষ নয়।
কাহিনীর একদম শেষ সিনের দিকে দেখা যায় সেই যে সিনিয়র গ্যাং লিডার টাকমাথার গিল ছিল, সে এখন পাগলের মতো কিটাকে খুঁজে বেড়াচ্ছে। কারণ গিলের আন্ডারে থাকা কিটা গ্যাংকে পার্করা যেভাবে মেরেছে, সেই অপমান গিল কোনোভাবে সহ্য করতে পারছিল না। গিলের মনে হচ্ছিল পার্করা কিটাকে মেরে আসলে গিলের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। কিন্তু আমাদের হিরো পার্ক আর তার বন্ধুরা এখন আর আগের মতো ভীতু নয়। তারা এখন আর এই শহরে কোনো মাফিয়া বা কোনো গ্যাংস্টারকে এক ফোঁটাও ভয় পায় না। তাই তারা ঘরে বসে গিলের আসার অপেক্ষা না করে হাকসু আর শাওকে সাথে নিয়ে পার্ক নিজে এবার ওই বড় ডনের গিলের আস্তানার উদ্দেশ্যে রওনা দেয়। আর পার্কের এই আত্মবিশ্বাসী ও অ্যাকশন লুকের মধ্য দিয়েই এই অসাধারণ কোরিয়ান মুভিটির গল্প শেষ হয়ে যায়।